সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে আছি আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এটিওআইয়ের কর্মকর্তা বিন্দুদেরকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, সংক্ষেপে TD1। সাবজেক্ট কোড 66763। TD1-এ মোট 15টা থিওরি চ্যাপ্টার আছে। চ্যাপ্টারগুলোর মধ্যে 1, 2, 6, 8, 13, 14, 15 এই 7টি চ্যাপ্টার এ অনেক গাণিতিক প্রমাণ ও গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেগুলো তোমাদের ভালোভাবে বোঝা দরকার। ফেসবুক লাইভ ক্লাসে উল্লিখিত চ্যাপ্টারগুলোর প্রতি বিশেষভাবে নজর দেওয়া হবে, যাতে তোমরা গাণিতিক সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারো। তবে তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমার দৃঢ় বিশ্বাস শিডিউল টাইমের মধ্যেই TD1-এর সাবজেক্টের থিওরি সিলেবাস কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে আমি চ্যাপ্টার 1 এর প্রথম দিকের টপিকসগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম। আজকে লাইভ ক্লাসে চ্যাপ্টার 1 এর বাকি টপিকসগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখন দেখা যাক গত ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছিল আর আজকের লাইভ ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করা হবে। গত ক্লাসের আলোচনা বিষয়বস্তু ছিল 1 নম্বর ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমের বেসিক কনসেপ্ট বা মৌলিক ধারণা, 2 ফিডার এবং ডিস্ট্রিবিউশন মধ্যকার মূল পার্থক্য, 3 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কিভাবে গ্রাহকের নিকট বিদ্যুৎ সরবরাহ করা হয়, 4 উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনের সুবিধাসমূহ। আজকে চ্যাপ্টার 1 থেকে যেসব বিষয়ে আলোচনা করা হবে সেগুলো হলো পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতির মধ্যকার পরিবাহী তারের সাশ্রয়ের তুলনা অর্থাৎ কম্পারিজন অফ ভেরিয়াস সিস্টেমস, 3 মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ অ্যান্ড সলভ প্রবলেমস অর্থাৎ সুলভ কার্যকরী ভোল্টেজ এবং এই বিষয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম এর সলভ করা হবে। পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের বিভিন্ন প্রকার পদ্ধতি। যে সকল পদ্ধতিতে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন হয় তা নিম্নরূপ। 1 নম্বর ডিসি সিস্টেম। ডিসি সিস্টেম আবার 2 প্রকার, ডিসি 2 ওয়্যার সিস্টেম এবং ডিসি 3 ওয়্যার সিস্টেম। এসি সিস্টেম, সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, এটা 3 প্রকার, সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম, 2 সিঙ্গেল ফেজ 2 ওয়্যার মিড সিস্টেম উইথ মিড পয়েন্ট 8 ফেজ, 3 সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেম। 2 ফেজ এসি সিস্টেম। 2 ফেজ এসি সিস্টেম আবার 2 ভাগে বিভক্ত, 2 ফেজ 4 ওয়্যার সিস্টেম, 2 ফেজ 3 ওয়্যার সিস্টেম। 4 নম্বর 3 ফেজ এসি সিস্টেম, এটা কমন সিস্টেম, আমাদের দেশে বেশি প্রচলিত। এটা 2 প্রকার, 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম এবং 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে কোন সিস্টেমটি সর্বোত্তম তা জানার জন্য বিভিন্ন সিস্টেমের মধ্যে পারস্পরিক তুলনা করা দরকার। পাওয়ার ট্রান্সমিশনের খরচের মধ্যে পরিবাহী পদার্থের মূল্য বা কস্ট অফ কন্ডাক্টর অন্যতম একটি বড় খরচ। এজন্য যে পদ্ধতি বা সিস্টেমে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহী পদার্থের আয়তন কম লাগে সেই সিস্টেমটি হলো সর্বোত্তম পদ্ধতি বা বেস্ট সিস্টেম অফ পাওয়ার ট্রান্সমিশন। আমি আবার বলছি, যে সিস্টেমে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহী পদার্থের আয়তন কম লাগে
সেই সিস্টেমটি হলো সর্বোত্তম পদ্ধতি বা বেস সিস্টেম অফ পাওয়ার ট্রান্সমিশন। এই জন্য পরিবাহী পদার্থের আয়তনের উপর ভিত্তি করেই বিভিন্ন সিস্টেমের পারস্পরিক তুলনা করা হয়ে থাকে। বিভিন্ন সিস্টেমের পরিবাহী পদার্থের আয়তনের তুলনা করার ক্ষেত্রে সর্বোচ্চ সমান ভোল্টেজ বিবেচনা করতে হয়। দুটি উপায়ে সমান সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করা যায়। 1 নম্বর সিস্টেম, ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসরাপ্টিং স্ট্রেস পরিবাহী ও ভূমির মধ্যে কাজ করে। সেজন্য ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে সমান সর্বোচ্চ ভোল্টেজ পরিবাহী ও ভূমির মধ্যে অর্থাৎ কন্ডাক্টর টু আর্থ এর মধ্যে বিবেচনা করতে হয়। 2, আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে মূল পীড়ন দুটি পরিবাহীর মধ্যবর্তী ইনসুলেশন উপর পড়ে। এই জন্য আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে সমান সর্বোচ্চ ভোল্টেজ দুই পরিবাহীর মধ্যে অর্থাৎ কন্ডাক্টর টু কন্ডাক্টর বিবেচনা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি সিস্টেম এখানে দেখলাম, একটা তো ওভারহেড সিস্টেম আর একটা আন্ডারগ্রাউন্ড সিস্টেম। ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ কন্ডাক্টর টু আর্থ অর্থাৎ পরিবাহী ও আর্থের মধ্যে বিবেচনা করতে হয়। পক্ষান্তরে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ কন্ডাক্টর টু কন্ডাক্টর অর্থাৎ দুই পরিবাহীর মধ্যে বিবেচনা করতে হয়। বিভিন্ন পদ্ধতির পরিবাহী পদার্থের আয়তন তুলনা করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচ্য করা হয় সেটা আমরা দেখব। 1 নম্বর, প্রত্যেক সিস্টেমের পরিবহনকৃত পাওয়ার সমান বিবেচনা করতে হবে। 2, প্রত্যেক সিস্টেমে ট্রান্সমিশন লাইনের দূরত্ব সমান বিবেচনা করতে হবে। 3, প্রত্যেক সিস্টেমে পাওয়ার অপচয় সমান বিবেচনা করতে হবে। 4, ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে সমান সর্বোচ্চ ভোল্টেজ পরিবাহী আর্থের মধ্যে বিবেচনা করতে হবে। আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে সমান সর্বোচ্চ ভোল্টেজ দুই পরিবাহীর মধ্যে অর্থাৎ কন্ডাক্টর টু কন্ডাক্টর বিবেচনা করতে হবে। ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম বিষয়ে কিছু উল্লেখ না থাকলে সমান সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনার যে শর্ত থাকবে তা বিবেচনা করতে হবে। নিউট্রাল তারের সাইজ সাধারণত আউটার কন্ডাক্টর বা ফেজ তারের অর্ধেক বা 50% বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন দুইটি সিস্টেম তুলনা করব তখন পাওয়ার, দূরত্ব এবং পাওয়ার অপচয় সমান ধরতে হবে। আর সর্বোচ্চ ভোল্টেজ এটা কন্ডাক্টর টু আর্থ অথবা কন্ডাক্টর টু কন্ডাক্টর বিবেচনা করা যায়। আর নিউট্রাল তারের সাইজের ক্ষেত্রে সাধারণত কম ধরতে হয়, এটা আউটার তারের অর্ধেক বা 50% বিবেচনা করলেই হবে। সমস্যা, দুটি সমদূরবর্তে সমদক্ষতায় সমপাওয়ার প্রেরণে পরিবাহী আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করে ডিসি 3 ওয়্যার এবং এসি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের তুলনা করো। এখানে যে আমাদের দুটো সিস্টেম আছে, একটা আছে ডিসি 3 ওয়্যার সিস্টেম আর আছে এসি 3 ফেজ 4 ওয়্যার 3 ওয়্যার সিস্টেম। এই দুটোর মধ্যে তুলনা করব কোনটা তার বেশি লাগে কোনটা কম লাগে। শর্ত দেওয়া আছে দূরত্ব সমান, দক্ষতা সমান, পাওয়ার সমান এবং ম্যাক্সিমাম ভোল্টেজ কাজ করবে পরিবাহী আর্থের মধ্যে। এখন আমাদের মূল কাজ হবে এই দুই সিস্টেমের পাওয়ার লস আলাদা বের করা। তা প্রথম দেখবো কিভাবে ডিসি 3 ওয়্যার সিস্টেমের পাওয়ার লস বের করে। চিত্রে একটি ডিসি 3 ওয়্যার সিস্টেম দেখানো আছে। এখানে পজিটিভ, নিউট্রাল এবং নেগেটিভ তার। ভোল্টেজ বলা আছে পজিটিভ টু নিউট্রালের মধ্যে বা নেগেটিভ টু নিউট্রালের মধ্যে ভিএম কাজ করবে। অতএব দুইটি আউটার অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ভোল্টেজ হবে টুয়াইস ভিএম। এখানে থিওরিতে বলা আছে ভিএম হচ্ছে পরিবাহী আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ, পি প্রেরিত পাওয়ার, আর অন প্রতিটি তারের রোধ, ডিসি 3 ওয়্যার সিস্টেমের I1 লাইন কারেন্ট। এখন আমরা কারেন্ট বের করব। I1 সমান পি বাই ভিএম, অর্থাৎ পি হচ্ছে পাওয়ার আর টুয়াইস ভিএম হচ্ছে এই যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে ভোল্টেজ কাজ করবে এই ভোল্টেজ বিবেচনা করতে হবে। অতএব ডিসি 3 ওয়্যার সিস্টেমের লাইন কারেন্ট পাই I1 সমান পি বাই টুয়াইস ভিএম। পাওয়ার লস হচ্ছে নিউট্রাল তারে কোনো কারেন্ট নাই, পাওয়ার লস হবে না। সুতরাং পজিটিভ এবং নেগেটিভ তারে কোনো পাওয়ার লস হবে। অতএব পাওয়ার লস হবে 2 I1 স্কয়ার R1 2
আই এর মান বসানো হয়েছে, স্কোয়ার দেওয়ার পরে লাস্ট পাই পি স্কোয়ার আর ওয়ান বাই টুয়াইস ভিএম স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখলাম ডিসি থ্রি ওয়ার সিস্টেমের পাওয়ার লস সমান সমান দাঁড়ায় পি স্কোয়ার আর ওয়ান বাই টুয়াইস ভিএম স্কোয়ার। এখন মূল কাজ হচ্ছে আগে আমাদের কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের করার পরেই আমাদের পাওয়ার লস আসতে হবে। এখন দেখবো এসি থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেমের পাওয়ার লস কিভাবে বের করে বা সেটা কত আসে। এখানে চিত্রে একটি এসি থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেম দেখানো আছে, তিনটা ফেজ তার, নিউট্রাল পয়েন্ট আর্থিং করা আছে। নিউট্রাল তার প্রয়োজন নাই যেহেতু থ্রি ওয়ার সিস্টেম। এখানে বলা আছে আর টু প্রতি তারের রোধ, আই টু লাইন কারেন্ট, cos ফাই এসিতে লোড পাওয়ার ফ্যাক্টর থাকবে, ফেজ ভোল্টেজ ভিপি, এখানে ভোল্টেজটা যে দেখানো আছে ভিএম, এসিতে আরএমএস ভোল্টেজ কাজ করে ভিএম বাই রুট টু, আর এই ভোল্টেজটা যেহেতু পরিধি আর্থের মধ্যে, সুতরাং এক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে ফেজ ভোল্টেজ হিসেবে কাজ করছে। আমরা জানি স্টার কানেকশন লাইন ভোল্টেজ ভিএল সমান সমান রুট থ্রি গুণ ফেজ ভোল্টেজ রুট থ্রি, এই ভোল্টেজের মান বসলাম ভিএম বাই রুট টু। এখানে লাইন কারেন্ট আই টু সমান পি বাই রুট থ্রি ভিএল কস ফাই, এখানে আমরা ভিএল এর মান বসানোর পরে আসে রুট টু পি বাই থ্রি ভিএম কস ফাই। শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল রাখতে হবে এই ফেজ ভোল্টেজ কিভাবে আসলো। এখানে যেহেতু পরিবাহী আর্থের মধ্যে বলা আছে, আর এখানে রুট টু কেন আসলো, রুট টু হচ্ছে আরএমএস ভোল্টেজ বের করার জন্য রুট টু দেওয়া হয়েছে। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজকে রুট টু দিয়ে ভাগ করলে আরএমএস ভোল্টেজ পাওয়া যায়। আর যেহেতু আমরা কানেকশন স্টার কানেকশন দেখানো আছে, এই জন্য লাইন ভোল্টেজ হবে রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ পাওয়ার পর আমরা লাইন কারেন্ট বের করলাম পি বাই রুট থ্রি ভিএল কস ফাই, এখানে ভিএল মান বসানোর পর আসে রুট টু পি বাই থ্রি ভিএম কস ফাই। এখন পাওয়ার লস থ্রি ফেজে থ্রি আই স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আছে থ্রি আই টু স্কোয়ার আর টু, থ্রি আই স্কোয়ার আর টু বসানোর পরে আমাদের মান দাঁড়ায় টু পি স্কোয়ার আর টু বাই থ্রি ভিএম স্কোয়ার কস স্কোয়ার ফাই। এটা আমি 2 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করেছি। যেহেতু উভয় পদ্ধতি পাওয়ার লস সমান, সেহেতু ডিসি পাওয়ার লস সমান সমান কি এসি পাওয়ার লস। এখানে সমীকরণের সুবিধার্থে পাওয়ার ফ্যাক্টর কস ফাই মান 1 ধরা হলো, তাহলে উভয় পাশে কাটাছাড়া পরে থাকে আর ওয়ান বাই আর টু সমান সমান ফোর বাই থ্রি। আমরা জানি পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এখানে যেহেতু আর ওয়ান বাই আর টু আছে, এখানে হবে এ টু বাই এ ওয়ান। এ টু আছে এসি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এ ওয়ান আছে ডিসি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে আমরা আয়তন বের করবো, যেহেতু এসি 3 তার 3L, আর ডিসিতে 3 ওয়ার কিন্তু একটা নিউট্রাল আছে, নিউট্রালের সাইজ 50% বা 0.5 বিবেচনা করা হলো। তাহলে 3L এখানে 2.5L গুণ করার পরে এখানে লাস্টে ফিনিশিং আসে 1.6, অর্থাৎ এসি 3 তার প্রতিটি তাপপরিবাহীর আয়তন বাই ডিসি 3 তার প্রতিটি আয়তন সমান সমান পাই আমরা 1.6। এখানে এসি থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেমের আয়তন সমান সমান আমরা পাই 1.6 ইন্টু ডিসি থ্রি ওয়ারের আয়তন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিসি থ্রি ওয়ার তুলনায় এসি থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেমে 1.6 গুণ বা 160% তার লাগে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমদূরত্বে সমদক্ষতায় সমপার প্রেরণের ক্ষেত্রে প্রেরণের ক্ষেত্রে ডিসি অপেক্ষা এসি অপেক্ষা ডিসি থ্রি ওয়ার সিস্টেম অধিক সাশ্রয়ী এবং অর্থনৈতিকভাবে লাভজনক। আমরা আর একটা সমস্যা দেখব, এখানে কম্পেয়ার করা হচ্ছে ডিসি থ্রি ওয়ার সিস্টেম এবং এসি থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেমের মধ্যে। এক্ষেত্রেও দূরত্ব দক্ষতা এবং পাওয়ার সমান থাকবে, আর সর্বোচ্চ ভোল্টেজ পরিবাহী আর্থের মধ্যে বিবেচনা করতে হবে। সিমিলারলি আমরা দেখলাম ডিসি থ্রি ওয়ার সিস্টেম, এখানেও আমাদের পাওয়ার লস আগের মতো আসবে।
এখানে ভিএম পরিবাহী R2 মধ্যে ভোল্টেজ, কি প্রেরিত পাওয়ার, R1 প্রতিটি পরিবাহী রোধ, লাইন কারেন্ট I1 কি বাই টুয়াইস ভিএম, পাওয়ার লস আসে 2 IN স্কয়ার R1 সমান সমান কি স্কয়ার বা R1 বাই টুয়াইস ভিএম স্কয়ার। সমীকরণ 1। এসি 3+4 ওয়্যার সিস্টেমের পাওয়ার লস এর ক্যালকুলেশন। R2 রোধ, প্রতিটি তারের রোধ, I2 লাইন কারেন্ট, cos phi লোড পাওয়ার ফ্যাক্টর, ফেজ ভোল্টেজ ভিপি ভিএম বাই √2, লাইন ভোল্টেজ ভিএল সমান সমান √3 ভিপি, পাওয়ার লস আছে 3 I2 স্কয়ার R2 সমান সমান দাঁড়ায় 2 পি স্কয়ার R2 বাই 3 ভিএম স্কয়ার cos স্কয়ার ফাই। সমীকরণ 2। ডিসি পাওয়ার লস, এসি পাওয়ার লস, উভয় সিস্টেমের পাওয়ার লস সমান, অতএব আমরা পাই R1 বাই R2 সমান সমান 4/3 cos phi ইকুয়াল টু 1 ধরা হয়েছে। আমরা জানি পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক, অতএব A2/A1 সমান সমান 4/3। এখানে এসি 3 আর নিউট্রাল তারের সাইজ অর্ধেক, এই জন্য 3.5 L, আর ডিসি 3 ওয়্যার নিউট্রাল তারের 50% 2.5 L গুণ করে আমরা আয়তন পাই। অতএব আমরা পাই এসি 3 আর আয়তন বাই ডিসি 3 ওয়্যারের আয়তন সমান সমান 1.87। অতএব দেখা যাচ্ছে যে ডিসি 3 ওয়্যার সিস্টেম অপেক্ষা এসি 3 আর সিস্টেমে 1.87 গুণ বা 187% তার লাগে। এখন আমরা দেখব কিভাবে মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ নির্ণয় করে। দুইটা মেথড আছে, একটা গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে এক পাশে ট্রান্সমিশন ভোল্টেজ আর এক পাশে ক্যাপিটাল কস্ট দেখানো আছে। এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে পি হচ্ছে মিনিমাম কস্ট, যে ভোল্টেজ নিলে মিনিমাম কস্ট হবে সেটা হচ্ছে মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ। অতএব গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে ওই পরিমাণ ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে লাইনের জন্য মোস্ট ইকোনমিক ওয়ার্কিং ভোল্টেজ। সেকেন্ড মেথড, কাছাকাছি সূত্রের সাহায্যে এখানে একটা সূত্র প্রয়োগ লেখা হলো। সূত্রটি হচ্ছে V সমান সমান 5.55 √কিলোমিটার বাই 1.61 প্লাস লোডিং কেভিএ বাই 150 অর্থাৎ কেবি। এখানে দেখা যাচ্ছে যে দুইটি বিষয়ের উপর এখানে ভোল্টেজ নির্ভরশীল, একটা লাইনের দৈর্ঘ্য আর একটা পরিমাণ লাইনের পাওয়ার। সমস্যা, আমরা দেখবো কিভাবে ভোল্টেজ নির্ণয় করে। একটা 100 MVA 200 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের 16 কাজে ভোল্টেজ নির্ণয় করো। পাওয়ার দেওয়া আছে 100 MVA, মেগাভোল্টকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ার করলাম 10⁻6 দিয়ে গুণ করার পরে, এরপরে আবার ভোল্ট অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করে কেভিএ পেলাম। অতএব পাওয়ার কেভিএতে পাশে 100 গুণ 10⁻3 কেভিএ। লাইনের দৈর্ঘ্য 200 কিলোমিটার, অতএব সূত্র হচ্ছে 5.55 কিলোমিটার বাই 1.61 প্লাস লোডিং কেভিএ 150 কেভি। এখন কিলোমিটার অন 200 আর লোড ইন কেভিএ 100 গুণ 10⁻3 বসানোর পরে ক্যালকুলেশন করে পাই 154.675 কেভি। অতএব ট্রান্সমিশন লাইনের 16 কাজের ভোল্টেজ 154.675 কেভি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলা আছে লোডের পাওয়ার 500 মেগাওয়াট, পাওয়ার ফ্যাক্টর 0.8, দূরত্ব 150 কিলোমিটার, সুলভ কার্যকরী ভোল্টেজ কত। এখানে পাওয়ার দেওয়া আছে মেগাওয়াটে, আমরা প্রথমে মেগাওয়াটকে ওয়াট করলাম 10⁻6 দিয়ে। আবার আমরা জানি ভোল্ট অ্যাম্পিয়ার সমান সমান ওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর, তাহলে ওয়াটকে আবার 0.8 পাওয়ার ফ্যাক্টর যে মান দেওয়া আছে ভাগ করার পর আমরা ভোল্ট অ্যাম্পিয়ার পাই। ভোল্ট অ্যাম্পিয়ারকে পরে আবার 1000 ভাগ করে কেভিএ পাইছি। তাহলে আমাদের 500 মেগাওয়াট সমান সমান আসে 625 × 10⁻3 কেভিএ। দূরত্ব আছে 150 কিলোমিটার, এই সমীকরণে বসিয়ে আমরা পাই 150 আর লোডিং কেভিএর জায়গায় মান বসালাম, ক্যালকুলেশন করে পাই 358.97 কেভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আলোচ্য বিষয়ের সময় তোমাদের নলেজ বৃদ্ধির জন্য হোমওয়ার্ক হিসাবে কিছু কোশ্চেন সেট করা হলো। হোমওয়ার্কগুলো
সংশ্লিষ্ট টিচারদের নিকট জমা দিবে। সংশ্লিষ্ট টিচার নিয়ম মোতাবেক তোমাদের হোমওয়ার্কগুলো মূল্যায়ন করবে। এখন দেখা যাক হোমওয়ার্ক হিসেবে কি কোশ্চেন সেট করা হলো। 1 নম্বর কোশ্চেন, পাওয়ার ট্রান্সমিশনের বিভিন্ন সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন পূর্বক লাইন কারেন্ট এবং পাওয়ার লস নির্ণয়ের সূত্র লিখো। 2, সমদূরত্বে সমদক্ষতায় সমপাওয়ার প্রেরণে দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করে ডিসি 2 ওয়্যার এবং এসি 3 ফেজ 4 ওয়্যারের তুলনা করো। 3, একটি 100 মেগাওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 200 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের জন্য সর্বোচ্চ সাশ্রয়ী ভোল্টেজ নির্ণয় করো। 4 নম্বর হচ্ছে ওভারহেড সিস্টেমের সর্বোচ্চ সাশ্রয়ী ভোল্টেজ কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরপর 2টি লাইভ ক্লাসের মাধ্যমে PD1 সাবজেক্টের প্রথম অধ্যায়ের টপিকগুলো আলোচনা ও ব্যাখ্যা আজ শেষ হলো। আমার দৃঢ় বিশ্বাস এই আলোচনা থেকে তোমরা প্রথম অধ্যায়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে বোর্ড ফাইনালে যে কোনো কোশ্চেন আসলে তোমরা দৃঢ়তার সাথে আনসার করতে পারবে। এই অধ্যায়ের উপর তোমাদের কোনো প্রকার কোশ্চেন থাকলে সেগুলো আমাকে নিয়ম মোতাবেক জানালে আমি আনসার দিতে সদা সচেষ্ট থাকবো। পাঠদান বিষয়ে সকল প্রকার পজিটিভ কমেন্টের জন্য রইল আন্তরিক অভিনন্দন। আগামী লাইভ ক্লাসে পরবর্তী অর্থাৎ অধ্যায় 2 থেকে যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলো হলো তারের সাশ্রয়ী সাইজ নির্ণয়ের ক্ষেত্রে কেলভিনস ইকোনমিক ল। 2, কেলভিনস ইকোনমিক ল এর গাণিতিক ব্যাখ্যা। 3, প্রবলেমস রিলেটেড টু কেলভিনস ইকোনমিক ল, কিছু ম্যাথমেটিক্স করানো হবে। কেলভিনস ইকোনমিক ল এর সীমাবদ্ধতা, সিস্টেম লসের কারণ এবং কমানোর উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে তোমরা কোশ্চেন করছো, কমেন্টে কোশ্চেন করছো আমি কোর্স শেষ করতে পারবো কিনা। আমি এই ব্যাপারে প্রথমে আলোচনা করেছি। আমি আশাবাদী ইনশাল্লাহ শিডিউল টাইমের মধ্যে আমাদের থিওরি ক্লাস সিলেবাস শেষ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে এই চ্যাপ্টারগুলোর উপর বিস্তারিত আলোচনা করা হবে। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।